সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে আতর রহমান ভূঁইয়া কলেজের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ ওসিরুজ্জামান আতিক, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, আতর রহমান ভূঁইয়া কলেজ। তোমাদের পড়াশোনার ব্যাপক ক্ষতির কথা চিন্তা করে আমাদের কলেজ কর্তৃপক্ষ অনলাইন বেস চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য আমি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় জনাব মকবুল হোসেন স্যারকে। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে সংস্কৃতি বা কালচার বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসলে সংস্কৃতি বলতে কি বোঝায়? সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচার। কালচার শব্দটি কাল্টিভেশন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, যাহা ল্যাটিন শব্দ কলেরেল থেকে এসেছে বা কলেরাল থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কোনো কিছু কর্ষণ করা বা চাষাবাদ করা। আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের বিভিন্ন মূল্যবোধ, চিন্তা, চেতনা, ধ্যান, ধারণাগুলো অনেক আগে থেকেই চলে আসছে। কিছু কিছু বিষয় আমরা আগে থেকে যেগুলো চলে আসছে সেগুলোকে রপ্ত করতেছি, আবার কিছু বিষয় ছেড়ে দিচ্ছি, সাথে সাথে আবার কিছু কিছু বিষয় আমরা নতুন করে অ্যাকসেপ্ট করতেছি বা গ্রহণ করতেছি। তো সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। এর মধ্যে আমি প্রথম তোমাদের সাথে যাকে নিয়ে আলোচনা করব, যার বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইভি টেইলর। ইভি টেইলর আসলে সংস্কৃতি বলতে কি বোঝানোর চেষ্টা করেছেন? তিনি বলেছেন, সংস্কৃতি হচ্ছে একটি সমাজের সদস্য হিসাবে অর্জিত জ্ঞান, শিল্পকলা, সাহিত্য, আইন, প্রথা ইত্যাদির একটি সমষ্টিগত বিষয়। তার মানে হচ্ছে সংস্কৃতির মধ্যে, সংস্কৃতি বলতে তিনি বোঝানোর চেষ্টা করেছেন সংস্কৃতি হচ্ছে ওই সকল বিষয় যার মধ্যে রয়েছে শিল্পকলা, সাহিত্য, প্রথা, আইন ইত্যাদি বিষয়গুলো। দ্বিতীয় যে বিষয়টিতে চলে আসবো, যার কাছে চলে আসবো, সেটা হচ্ছে ম্যাকাইভার। ম্যাকাইভার সংস্কৃতির কথা বলতে গিয়ে বলেন, সংস্কৃতি বলতে বোঝায় আমরা যাহা তাহাই। পাশাপাশি তিনি সভ্যতা সম্পর্কেও তার স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করেছেন। তিনি সভ্যতা বলতে বুঝিয়েছেন আমরা যাহা কিছু ব্যবহার করি তাহাই হলো সভ্যতা। এখানে একটা নোট পয়েন্ট হচ্ছে, তোমাদের অনেক সময় তোমাদের এমসিকিউর জন্য এক মার্কে কোশ্চেন আসতে পারে, ম্যাকাইভারের যে সংজ্ঞাটা রয়েছে মানে হচ্ছে কি আমরা যাহা তাহাই হচ্ছে আমাদের সংস্কৃতি। কোশ্চেনটা এরকম ভাবে হতে পারে যে আমরা যাহা তাহাই হচ্ছে সংস্কৃতি, কথাটি কি বলেছেন? সেখানে ম্যাকাইভার সহ আরো তিনজনের নাম চলে আসতে পারে, সেখান থেকে তোমাদের সঠিক আনসারটা হচ্ছে সিলেক্ট করতে হবে। তৃতীয় যে বিষয়টাতে চলে আসবো, যার কাছে আমরা চলে আসবো, সেটা হচ্ছে টেলকট পার্সন। টেলকট পার্সন সংস্কৃতিকে ব্যাখ্যা করার জন্য তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এরো চিহ্ন দিয়ে তিনটি বৈশিষ্ট্যকে এখানে উপস্থাপন করেছি। নাম্বার 1 হচ্ছে অংশীদারিত্ব, নাম্বার 2 হচ্ছে শিক্ষালব্ধ, নাম্বার 3 হচ্ছে বহমান। আসলে বিষয়গুলা কি সেটাই বলার চেষ্টা করব। অংশীদারিত্ব মানে হচ্ছে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে যে সকল বিষয়, কৃষ্টি, কালচার, মূল্যবোধ, ধ্যান ধারণা, বিশ্বাস, প্রথা, আইন, এই যে বিষয়গুলো রয়েছে সে সকল বিষয়গুলো হবে অংশীদারিত্বমূলক। অংশীদারিত্বমূলক মানে হচ্ছে এই যে বিষয়গুলো রয়েছে সমাজের মধ্যে, আমি সমাজের একজন ইন্ডিভিজুয়াল হিসাবে, একজন ব্যক্তি হিসাবে সেগুলোর মধ্যে আমি অংশগ্রহণ করবো, মানে সেগুলো অ্যাকসেপ্ট করব। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সংস্কৃতি হচ্ছে শিক্ষালব্ধ। তার মানে হচ্ছে আমি জন্মের পর থেকে আমি কোনো সংস্কৃতিকে নিয়ে আসি নাই, জন্মলগ্ন থেকে কোনো সংস্কৃতি নিয়ে আসি নাই। একটা মানব শিশু যখন জন্মগ্রহণ করে সে সমাজে আসার পরে সে সমাজের সারাউন্ডিংস বুঝে সেগুলো লব্ধ করার চেষ্টা করে, শেখার জন্য চেষ্টা করে। অর্থাৎ সমাজস্থ যে বিষয়গুলা কোনো ব্যক্তি শিখে থাকে সেটার বিষয় হচ্ছে শিক্ষালব্ধ, মানে হচ্ছে সংস্কৃতি আমরা কোথা থেকে শিখি? আমাদের সোসাইটি কিংবা আমাদের সমাজ থেকে সংস্কৃতি বিষয়টা শিখে থাকি। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় যে বৈশিষ্ট্যটা চলে এসেছে সেটা হচ্ছে বহমান। বহমান বিষয়টা কিরকম? ধরো সংস্কৃতি
আদিকাল থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটি সোসাইটিতে সংস্কৃতি বিদ্যমান রয়েছে। সেটা প্রথম মানে আদি সমাজে যেভাবে ছিল সে সমাজ থেকে গ্রাজুয়ালি আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে চলে আসছে আমাদের বর্তমান সমাজে। তার মানে হচ্ছে সংস্কৃতি হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রসেস। আমরা নতুন নতুন সংস্কৃতিকে অনেক সময় অ্যাকসেপ্ট করে আমাদের সংস্কৃতায়ন যেটাকে বলা হয় কালচারাইজেশন, দ্যাট মিনস হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে অন্যান্য দেশের সংস্কৃতিগুলোকে যখন গ্রহণ করি, দুইটা যখন একীভূত হয়ে যায় তখন সেটাকে বলা হয় অ্যাকালচারাইজেশন। মানে হচ্ছে আমাদের সংস্কৃতিটা তখন কি হয়, অনেকটা শক্ত হয় বা মজবুত হয়, অনেকগুলো সংস্কৃতির সমষ্টি একসাথে হয়ে থাকে। চতুর্থ আমরা যার কাছে চলে আসব, যিনি সংস্কৃতি সম্পর্কে সবচেয়ে সুন্দরভাবে তার ব্যাখ্যা উপস্থাপন করেছেন, তিনি হলেন অকবার্ন। অকবার্ন সংস্কৃতিকে দুটি ভাগে বিভক্ত করেছেন। নাম্বার 1 হচ্ছে বস্তুগত সংস্কৃতি, নাম্বার 2 হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তো চলো, বস্তুগত সংস্কৃতি বলতে কি বোঝায় আর অবস্তুগত সংস্কৃতি বলতে কি বোঝায় সেটা আমরা এখন উপস্থাপন করার চেষ্টা করব। বস্তুগত সংস্কৃতিটা হচ্ছে যাহা আমরা স্বাভাবিকভাবে টাচ করতে পারবো। যেমন ধরো খাদ্য একটা বস্তুগত সংস্কৃতির উদাহরণ, বাসস্থান বস্তুগত সংস্কৃতির উদাহরণ, তারপরে আছে তোমার পোশাক পরিচ্ছন্নতা, দ্যাট মিনস হচ্ছে পোশাক, সেটাও একটা বস্তুগত সংস্কৃতির উদাহরণ। তো তোমাদের এখান থেকে এরকম এক মার্কের জন্য কোশ্চেনও হতে পারে, যেমন ধরো বলে দিল হচ্ছে পোশাক পরিচ্ছদ সেটা কোন ধরনের সংস্কৃতি, অথবা এরকম বলতে পারে যে নিচের কোনটি বস্তুগত সংস্কৃতি। পোশাক দেওয়ার সাথে সাথে আরো 3টা অপশন অ্যাড করে দিতে পারে, সেখান থেকে তোমাদেরকে সঠিক আনসারটা সিলেক্ট করতে হবে। দ্বিতীয় চলে আসা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি কি। অবস্তুগত সংস্কৃতি, বস্তুগত সংস্কৃতিতে আমরা বলছিলাম যে বিষয়টা আমরা টাচ করতে পারি, স্পর্শ করতে পারি, সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। তাহলে এর অপোজিটে চলে আসে যে বিষয়টা আমরা টাচ করতে পারি না কিংবা স্পর্শ করতে পারি না, জাস্ট আমরা কি করতে পারি, উপলব্ধি করতে পারি, সে বিষয়টাকে বলা হয় কি, অবস্তুগত সংস্কৃতি। তাহলে আমরা উদাহরণে যদি চলে আসি, যেমন আমাদের প্রথা, আমাদের আইন, আমাদের পরিবার, আমাদের বহুদিন ধরে চলে আসা কৃষ্টি কালচার, মূল্যবোধ, বিশ্বাস, চিন্তা চেতনা, ধ্যান ধারণা, সকল বিষয়গুলাই চলে আসে কোথায়, অবস্তুগত সংস্কৃতিতে। তো প্রথমটা যেভাবে কোশ্চেন হতে পারে, দ্বিতীয়টা থেকেও এক মার্কের জন্য তোমাদের কোশ্চেন হওয়ার সম্ভাবনা থাকে। সেটা কিভাবে, ধরো একটা উদাহরণ দিয়ে দিল পরিবার। পরিবার কোন ধরনের সংস্কৃতি, অথবা উল্টোভাবে আসতে পারে, সেটা কি বলতে পারে যে নিচের কোনটি অবস্তুগত সংস্কৃতি। সেখানে একটা অপশন থাকতে পারে পরিবার, আর বাকি 3টা অন্য কোনো অপশন থেকে দিয়ে দিতে পারে। সেটা থেকে তোমাদেরকে সঠিক আনসারটা সিলেক্ট করতে হবে। এখন যে বিষয়টা আমরা তোমাদের সামনে আলোচনা করব, আমি যে বিষয়টা তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য। অর্থাৎ বাংলাদেশের সমাজের মধ্যে আমাদের যে সকল বৈশিষ্ট্য রয়েছে, মানে হচ্ছে আমাদের সংস্কৃতির কোন কোন বৈশিষ্ট্য রয়েছে, কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমাদের সংস্কৃতিটা বিদ্যমান রয়েছে, সেটা যদি আমি দেখি, প্রথমটা সেটা হচ্ছে কৃষি প্রধান। তোমরা নিশ্চয়ই জানো প্রায় 80% লোক আমাদের দেশের যারা হচ্ছে কৃষির উপরে নির্ভরশীল। তার মানে হচ্ছে আমাদের সংস্কৃতির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কৃষি প্রধান অর্থনীতি। কৃষি প্রধান অর্থনীতি তার মানে হচ্ছে আমাদের দেশের লোকজন তাদের নিজেদের নিজেদেরকে আর্থিকভাবে সফল করার জন্য বা নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য পুরোটাই নির্ভর করে কৃষির উপরে। এটা আমাদের একটা সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। দ্বিতীয়টাতে চলে আসো ধর্মীয় বিশ্বাস। ধর্মীয় বিশ্বাস, তোমরা জানো আমাদের দেশে অধিকাংশ মানুষই মুসলমান, তারপরে হচ্ছে হিন্দুইজম মানে হচ্ছে হিন্দু। তাহলে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসগুলো কিরকম, তারা এজ এ মুসলিম তারা হচ্ছে হজ পালন করে, নামাজ পড়ে, জাকাত দেয়, রোজা রাখে, ইবাদত করে থাকে। ঠিক বিপরীত দিকে যদি আমরা যাই, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি হিন্দুদের কথা বলি, তারা তাদের যে ধর্মীয় বিষয়গুলো আছে, যে পূজা অর্চনাগুলো রয়েছে তাদের
সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য তারা বিভিন্ন উৎসব পালন করে থাকে, সেটা হচ্ছে ধর্মীয় বিশ্বাসের অন্তর্ভুক্ত হয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন উপজাতি আমাদের দেশে রয়েছে, প্রায় 45টি উপজাতি রয়েছে, তারাও তাদের বিভিন্নভাবে তাদের ধর্মীয় বিশ্বাসগুলো তারা ইমপ্লিমেন্ট করে থাকে। তৃতীয় যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতিটা বাংলাদেশে কিরকম? ধরো আমাদের দেশে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর নির্বাচন হয়ে থাকে। নির্বাচনের সময় আমরা দেখি অনেক আমেজপূর্ণভাবে সভা হয়, মিছিল হয়, মিটিং হয়, তারপর একটা নির্দিষ্ট ডেটে নির্বাচন কমপ্লিট হয়ে থাকে। তার মানে হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আমাদের যে নির্বাচনের যে সিস্টেমটা যে চলে আসে সেটা হচ্ছে কি রাজনৈতিক সংস্কৃতির অন্তর্ভুক্ত। এরপরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদানগুলো কিরকম তোমরা নিশ্চয়ই জানো। একটা জাতি হিসাবে প্রত্যেক জাতিরই কি থাকে, তাদের নিজস্ব সাহিত্য সংস্কৃতি থাকে। সাহিত্য আমাদের দেশে বিশেষ করে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে লোক সংস্কৃতি। এখন তাহলে আমরা চলে আসি লোক সংস্কৃতিটা কি। লোক সংস্কৃতি বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের মুখে মুখে যে সকল গান, প্রবাদ, প্রবচন ইত্যাদি বিষয়গুলা মানুষের নিজের অজান্তে বা নিজের মন থেকে মনের মাধুরী মিশে তারা গেয়ে থাকে, সেগুলো হচ্ছে লোক সংস্কৃতি। যেমন বাটিয়ালি গান অনেক সময় দেখা যায় মাঝিরা নৌকা বাইতে বাইতে তারা বাটিয়ালি গান নিজের মন থেকে গাইতে থাকে। তাছাড়াও যেমন আমাদের সংস্কৃতি আরেকটা অংশ রয়েছে মধ্যযুগের, যেমন ইউসুফ জুলেখা, তাদের যে কাহিনী রয়েছে সেটাও আমাদের সংস্কৃতির একটা অংশ। এরপরে যদি আমরা চলে আসি আধ্যাত্মিক সংস্কৃতি, সেটা কিরকম বাংলাদেশে বিদ্যমান রয়েছে। আধ্যাত্মিক সংস্কৃতি বলতে আমরা যে বিষয়গুলোকে নিয়ে আসতে পারি সেটা হচ্ছে পীর কিংবা হচ্ছে মাজার কিংবা হচ্ছে কবি গান, বাউল গান, মারফতি গান, ওই সকল বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের আধ্যাত্মিক সংস্কৃতির অন্তর্ভুক্ত। এরপরে রয়েছে হচ্ছে পরিবার প্রথা। তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীর বিভিন্ন দেশে পরিবার প্রথা বিভিন্ন রকম রয়েছে। তবে আমাদের দেশে পরিবার প্রথাটা আগে ছিল যৌথ পরিবার, কিন্তু গ্রাজুয়ালি আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে একক পরিবারের দিকে চলে যাচ্ছি। এরপরে যে বিষয়টা চলে আসছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জীবনধারা। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা দেশের সংস্কৃতির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ওই সকল দেশে বিদ্যমান লোকের জীবনধারাটা কিরকম। সেটা যদি আমরা বলি, আমাদের দেশের মানুষের জীবনধারাটা খুব সহজ সরল এবং তারা খুব বিশ্বাসপ্রবণ এবং তারা খুব ধর্মের প্রতি খুবই আন্তরিক। তার মানে হচ্ছে দেখা গেল যে জীবনাচারটা হচ্ছে আমাদের দেশের মানুষের সংস্কৃতির একটি অংশ এবং সেটা হচ্ছে খুব সরল, স্বাভাবিক, বিশ্বাসপ্রবণ হয়ে থাকে। এরপরে যদি যাই খাদ্য অভ্যাসও আমাদের বাংলাদেশের সংস্কৃতির একটি অন্যতম বৈশিষ্ট্য। খাদ্য হিসাবে আমরা যে সকল খাদ্য খেয়ে থাকি স্বাভাবিকভাবে মাছ, ভাত, ডাল ইত্যাদি সবজিগুলো আমরা খেয়ে থাকি, সেটা আমাদের সংস্কৃতির একটা অন্যতম অংশ। লাস্ট যে পয়েন্টটা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বিনোদন আমাদের বাংলাদেশের সংস্কৃতির অন্যতম একটি অংশ। যেমন বিনোদন আমাদের দেশের মানুষগুলা বিনোদন কিভাবে গ্রহণ করে থাকে। বিনোদনের একটি অন্যতম মাধ্যম হতে পারে টেলিভিশন, হতে পারে সিনেমা, হতে পারে কোনো বিবাহ অনুষ্ঠান, হতে পারে কোনো ধর্মীয় অনুষ্ঠান। বিবাহ অনুষ্ঠানেও আমরা অনেক জাঁকজমকপূর্ণভাবে কোনো বিবাহ কার্যক্রম সম্পন্ন করে থাকি। তেমনিভাবে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানগুলো যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং হিন্দুদের যে পূজা রয়েছে সেগুলো অনেক আগ্রহের সাথে পালন করা হয়ে থাকে। এখানে যে সকল বিষয়গুলো আমরা বাংলাদেশের সংস্কৃতির বৈশিষ্ট্য হিসেবে উপস্থাপন করেছি, এছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। তোমরা নিশ্চয়ই সেই বিষয়গুলা দেখার চেষ্টা করবে। এখন এখানে যে বিষয়গুলা উপস্থাপন করেছি সেখানে যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমাকে ফোন করতে পারো। যে কোনো বিষয় ডিসকাস করার জন্য আমি তোমাদেরকে সর্বাত্মক চেষ্টা করে থাকবো। এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সমাজের সাংস্কৃতিক ব্যবধান। দ্যাট মিনস হচ্ছে কালচারাল ল্যাগ। আমরা উপরে তোমাদের আলোচনা করেছিলাম অকবর্ণের মধ্যে সংস্কৃতি দুই প্রকার, মানে হচ্ছে বস্তুগত সংস্কৃতি এবং হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তো বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতির মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটাই
এই সংস্কৃতির মধ্যে এক ধরনের গ্যাপ তৈরি করে থাকে, মানে হচ্ছে পার্থক্য কিংবা ব্যবধান তৈরি করে থাকে। সেটা কিভাবে আমরা সেটাই আলোচনা করার চেষ্টা করব। কালচারাল ল্যাগ বলতে বোঝায় বা সাংস্কৃতিক ব্যবধান বলতে মূলত যে জিনিসটাকে বোঝায় সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি যে হারে চলে, অবস্তুগত সংস্কৃতিটা সেভাবে চলে না। মানে হচ্ছে বস্তুগত সংস্কৃতিটা খুব দ্রুত গতিতে চলে, আর অবস্তুগত সংস্কৃতিটা একটু স্লোয়ার মোশনে চলে। এই যে বস্তুগত সংস্কৃতিটা দ্রুত পরিবর্তিত হচ্ছে বা দ্রুত উন্নতি হচ্ছে, আর অবস্থাগত সংস্কৃতিটা আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে, এই যে দ্রুত এবং আস্তে এই দুইটার মধ্যে যে গ্যাপ সৃষ্টি হয় বা পার্থক্য সৃষ্টি হয় সেটাকেই বলা হয় কালচারাল ল্যাগ বা হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান বা পার্থক্য। এখন সেটাকে আমরা কয়েকটা বাংলাদেশ সমাজের সাথে এই কালচারাল ল্যাগ বা সাংস্কৃতিক ব্যবধানটা কিভাবে হয়ে থাকে সেটা উপস্থাপন করব। আসো, প্রথম যেটা লিখে আছে সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থা। বাংলাদেশের উৎপাদন ব্যবস্থাটা কি রকম? বর্তমান বিশ্বায়নের যুগে প্রযুক্তিগত উন্নয়নের দিকে যাওয়ার কারণে যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ, ওই কৃষি প্রধান দেশের যদি কৃষি উৎপাদনের ক্ষেত্রে যদি আমরা বৈজ্ঞানিক কাঠামোগুলা বা বৈজ্ঞানিক যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে ইউজ করতে না পারি তাহলে আমাদের কি হবে না, সঠিক উৎপাদন করতে পারবো না। তাহলে এখানেও এক ধরনের গ্যাপ হয়ে থাকে। কিভাবে? যেমন ধরো আমরা যদি বলি যে উৎপাদন ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য যে সকল বিষয় আবিষ্কার করা হয়েছে সে সকল বিষয় খুব দ্রুতই আবিষ্কৃত হয়ে গেছে, কিন্তু কোশ্চেন হলো এই যে বিষয়গুলো আবিষ্কৃত হয়েছে সেই বিষয়গুলা আমাদের দেশের কৃষকরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারে না। না পারার কারণে দুইটার মধ্যে এক ধরনের গ্যাপ বা পার্থক্য সৃষ্টি হয়ে থাকে। দ্বিতীয় যে বিষয়টা চলে আসে আমাদের সংস্কৃতির মধ্যে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাটা আমরা 3 ক্যাটাগরিতে নিতে পারি। নাম্বার 1 যদি বলি আমরা সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। নাম্বার 2 যদি বলি সেটা হচ্ছে সাধারণ শিক্ষা ব্যবস্থা। নাম্বার 3 যদি বলি সেটা হচ্ছে গিয়ে কারিগরি শিক্ষা ব্যবস্থা বা টেকনিক্যাল শিক্ষা ব্যবস্থা। তো এই যে 3টা শিক্ষা ব্যবস্থা একটার সাথে আরেকটার গ্যাপ রয়েছে। যেমন বর্তমান বিশ্বায়নের যুগে আমাদেরকে যদি উন্নত বিশ্বের সাথে পাল্লা দিতে যায় তাহলে নিশ্চয়ই সেখানে আমাদের টেকনিক্যাল যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে গুরুত্ব দিতে হবে। তার মানে সেটা সেখানে গুরুত্ব পাবে, কিন্তু জেনারেল শিক্ষা কিংবা মাদ্রাসা শিক্ষা সেটার সাথে কম্পেয়ার করে যেতে পারে না। তার মানে হচ্ছে কি টেকনিক্যাল যে শিক্ষাটা আছে, টেকনিক্যাল এডুকেশনের সাথে মাদ্রাসা শিক্ষা কিংবা সাধারণ শিক্ষাটার মধ্যে এক ধরনের গ্যাপ সৃষ্টি হয়ে যায়। তৃতীয় যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গ্রামীণ ও শহরের সংস্কৃতির পার্থক্য। সেটা কিভাবে হয়ে থাকে তোমরা নিশ্চয়ই জানো। গ্রামে যারা থাকে তারা স্বাভাবিকভাবে সরল সোজা মাইন্ডেড হয়ে থাকে, তারা ধর্মীয় মাইন্ডেড হয়ে থাকে, কিন্তু বিপরীত দিকে শহরে যারা বসবাস করে তাদের চিন্তা চেতনা এত সরল সোজা কিংবা বিশ্বাসপ্রবণ নয়। তারা চিন্তা করে বাস্তবিক দিক থেকে, তারা চিন্তা করে লজিক্যাল দিক থেকে, তারা ইমোশনকে কখনো পাত্তা দেওয়ার চেষ্টা করে না। কিন্তু আমরা যেখানে যারা হচ্ছে গ্রামে বসবাস করে তাদের অধিকাংশ বিষয়টাই চলে আসে সেটা হচ্ছে কি ইমোশন দিয়ে তারা সেটা ব্যাখ্যা করার চেষ্টা করে। তার মানে হচ্ছে কি গ্রামের মানুষের চিন্তা ভাবনা এবং শহরের মানুষের চিন্তা ভাবনাটার মধ্যে কি রয়েছে, গ্যাপ রয়েছে সাংস্কৃতিকভাবে। শহরের সংস্কৃতি হচ্ছে গ্রামীণ সংস্কৃতির মধ্যে দুটার মধ্যে কি রয়েছে, গ্যাপ রয়েছে। চতুর্থ যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা ব্যবস্থা ক্ষেত্রে কি রকম সাংস্কৃতিক গ্যাপ হতে পারে। যেমন ধরো উন্নত বিশ্বে বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থাকে অনেক উন্নতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে হচ্ছে শিক্ষার মান অনেক ডেভেলপ করা হচ্ছে, কিন্তু আমাদের দেশে এখনো অনেক সময় অনেক জায়গাতেই দেখা যায় যে ওই রকম টেকনিক্যাল সিস্টেমের চিকিৎসাতে না গিয়ে তারা ঝাড়ফুঁক দেয় কিংবা হচ্ছে কি বলে এটাকে পানি পড়া দেয়, অথবা হচ্ছে তারা ওই যে উন্নত শিক্ষা ব্যবস্থাটা উন্নত যে টেকনিক্যাল যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটাকে তারা গ্রহণ করতে চায় না। তার মানে হচ্ছে কি বিজ্ঞান যেভাবে অগ্রগতি হচ্ছে উপরের দিকে যাচ্ছে সেটার সাথে তারা তাল মেলাতে পারছে না। মানে হচ্ছে কি তারা ঝাড়ফুঁক স্বাভাবিক যে কৃষ্টি কালচার রয়েছে, ধ্যান ধারণা রয়েছে সাধারণ সমাজের মানুষের, সেই সমাজের মানুষগুলো উপরেরটার সাথে মেনটেন করতে
পারতেছে না। তার মানে এখানেও দুইটার মধ্যে কি হচ্ছে, এক ধরনের কালচারাল ল্যাগ সৃষ্টি হচ্ছে। লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রযুক্তিগত পার্থক্য। তার মানে হচ্ছে প্রযুক্তির ক্ষেত্রে কিরকম কালচারাল ল্যাগ বা সাংস্কৃতিক ব্যবধান হতে পারে। তোমরা নিশ্চয়ই জানো বর্তমান সময়ে ইন্টারনেটের যুগ কিংবা বিশ্বায়নের যুগ কিংবা আমরা যদি বলি স্যাটেলাইটের যুগ, এই যে ইন্টারনেট কিংবা স্যাটেলাইটের যুগে অনেক উন্নয়নের দিকে আমরা ধাবিত হতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সোসাইটিতে অনেক ছেলেমেয়েরা হচ্ছে সেদিকে না গিয়ে বিভ্রান্ত বা বিপদগামী হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে প্রযুক্তিগত দিক উন্নয়নের জন্য, মানে হচ্ছে আর্থিকভাবে সফল হওয়ার জন্য বা স্ট্রাকচারালগতভাবে সফল হওয়ার জন্য যে প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে সেটাকে সঠিকভাবে ব্যবহার না করার কারণে সেখানে তারা বিপদগামী হয়ে যাচ্ছে। তার মানে এখানেও এক ধরনের সাংস্কৃতিক ব্যবধান বা কালচারাল ল্যাগ তৈরি হচ্ছে। এ ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব সংস্কৃতি থেকে, সেটা আলোচনা করব বাংলাদেশে কত ধরনের সংস্কৃতি রয়েছে এবং সেগুলা একটা আরেকটার সাথে কোন ধরনের পার্থক্য রয়েছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবে।